আমি শান্তা আক্তার পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এত বড় ডাকাত গোপালগঞ্জ মহকুমায় আর পয়দা হয় নাই। তার নাম শুনলে লোকে ভয় পেয়ে থাকত। রহিম মিয়া চুরি বেশি করত, তবে বাধা দিলে ডাকাতি করত। আমি জিজ্ঞাসা করলাম, রহিম মিয়া, আপনিই না আমাদের বাড়িতে চুরি করে সর্বস্ব নিয়ে এসেছিলেন? রহিম মিয়া কোনো কথা না বলে চুপ করে রইলেন অনেকক্ষণ। 1938 থেকে 1939 সালে আমার মা, বড় বোন এবং অন্যান্য বোনদের সোয়াশ ভরি গহনা এবং আমার মার নগদ কয়েক হাজার টাকা চুরি হয়ে যায়। আব্বা তখন গোপালগঞ্জ ছিলেন। আমাদের বাড়ির 200-400 বছরের ইতিহাসে কোনোদিন চুরি হয় নাই, এই প্রথম চুরি। রহিম মিয়া আস্তে আস্তে বললেন, হ্যাঁ, আমি চুরি করেছিলাম। আমি বললাম, আমাদের বাড়িতেও সাহস করে এলেন কি করে? আমাদের ঘরে বন্দুক আছে, অনেক শরিকদের বাড়িতে বন্দুক আছে। এত বড় বাড়ি, কত লোক? সে বলল, গ্রামের লোক এবং আপনাদের বাড়ির লোক সাথে ছিল। আমরা 2 দিন পরে খবর পেয়েছিলাম। আমাদের এক প্রজা, আমাদের গ্রামের মানুষ, অনেকদিন আমাদের বাড়িতে কাজ করেছে। সে তখন কিরারা নৌকা চালাতো। তার নিজের নৌকায় রহিম ও তার দলকে নিয়ে আসে। চুরি হওয়ার 3 দিন পরে সে আমাদের বাড়িতে এসে ঘটনার কথা স্বীকার করে। মালপত্র ধরা না পড়ার জন্য মামলায় কিছু হলো না। থানার এক দারোগাই কেস নষ্ট করেছিল। রহিমকে ধরতে পারলে গহনা কিছু পাওয়া যেত। অনেকদিন তাকে ধরতে পারে নাই। আব্বা লড়েছিলেন থানার দারোগার বিরুদ্ধে, সেজন্য দারোগা সাহেবের অনেক বিপদে পড়তে হয়েছিল। তখনকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট দারোগার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। রহিম বলতে লাগলো তার ইতিহাস। আজ অনেক দিন জেলে আছে। বলল, আপনাদের বাড়িতে চুরি করে যখন কিছু হলো না, তখন ঘোষণা করলাম। লোকে বলে চোরের বাড়িতে দালান হয় না, আমি দালান দেব। দেশের লোক বুঝতে পারলো। কিছুদিন পরে আরেকটা ডাকাতি করতে গেলাম বাঘেরহাটে। সেখানে ধরা পড়লাম। অনেক টাকা খরচ করে জামিন নিয়ে দেশে এলাম। তারপর আরেকটা ডাকাতি করতে গেলাম গোপালগঞ্জের উলপুর গ্রামের রায়চৌধুরীর বাড়িতে। ডাকাতি করে ফিরবার পথে পুলিশ আমাকে গ্রেফতার করলো। তাদের জানা ছিল আমি কোন পথে ফিরব। এই মামলাটায় জামিন নিলাম। তারপরে আবার ডাকাতি করতে গেলাম আরেক জায়গায়। সেখানেও ধরা পড়লাম, আর জামিন পেলাম না। সকল মামলা মিলে আমার 15 থেকে 16 বছর জেল হয়েছে। পাকিস্তান হওয়ার পূর্বে দমদম জেলে ছিলাম। সেখান থেকে রাজশাহী, তারপর ফরিদপুর জেলে এসেছি। জানেন, জীবনে ডাকাতি বা চুরি করতে গিয়ে আমি ধরা পড়ি নাই, কিন্তু আপনাদের বাড়ি চুরি করার পর যেখানেই গেছি ধরা পড়েছি। জেলে বসে চিন্তা করে দেখলাম, আপনাদের বাড়ি আমার পুণ্যস্থান ছিল। সেখানে হাত দিয়ে হাত জ্বলে গেছে। আপনার মার কাছে ক্ষমা চাইতে পারলে বোধহয় পাপ মোচন হতো। আমি বললাম, রহিম মিয়া, আমার মা ও আব্বা বড় দুঃখ পেয়েছিলেন, কারণ আমাদের সর্বোচ্চ গেলেও কিছু হতো না, কিন্তু আমার বিধবা বড় বোনের গহনাই বেশি ছিল। সে একটা ছেলে ও একটা মেয়ে নিয়ে 19 বছর বয়সে বিধবা হয়েছিল। বলল, আর জীবনে চুরি করব না, আরো কয়েক বছর খাটতে হবে, শরীর ভেঙে গেছে। আমাকে অনুরোধ করলো কিছু দরকার হলে বলতে, কারণ তার গলায় খোকর আছে, তার মধ্যে সোনার গিনি রাখা আছে। আমি বললাম, কোনো প্রয়োজন নেই। মনে মনে বললাম, হ্যাঁ, সোনার গিনি থাকবে না তো থাকবে কি? 100 ভরির গহনা তো সোজা কথা না। আরো বলল, ফরিদপুর জেলের অনেককে কিনে রেখেছে, কেউ তাকে কিছু বলবে না। ভাবলাম, কেন কিছু বলে না বুঝতে আর বাকি নেই। রহিম মিয়া হাসপাতালে প্রায় ভর্তি হয়ে থাকতো। শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে গিয়েছিল। সময় পেলেই আমার কাছে আসতো। সুখ দুঃখের অনেক কথাই বলতো। আমার মনে হচ্ছিল
বোধহয় একটা পরিবর্তন এসেছে ওর মধ্যে। জেলার ছিলেন সৈয়দ আহমেদ সাহেব। তিনি সকল সময় আমার খোঁজ খবর নিতেন, কোনো কিছুর অসুবিধা হলে বলতে অনুরোধ করতেন। যদিও সরকার কয়েদিদের দিয়ে ঘানি ঘুরিয়ে তেল করতে নিষেধ করেছেন, তথাপি ফরিদপুর জেলে তখনও ঘানি ঘুরিয়ে তেল করা হচ্ছিল। আমি জেলা সাহেবকে বললাম, এখনো আপনার জেলে মানুষ দিয়ে ঘানি ঘোরান? তিনি বললেন, কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, গরু কিনতে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই তিনি বন্ধ করে দিয়েছিলেন। ঢাকা ও ফরিদপুর জেলে অনেক বড় চোর ও দুধর্ষ ডাকাতের সাথে আলাপ হয়েছে। কারো কারো গলার মধ্যে খোপর মানে গর্ত থাকে, তার মধ্যে লুকিয়ে টাকা সোনার আংটি গিনে রাখি। দরকার হলে সেগুলি দিয়ে জিনিসপত্র কিনে আনে। একটু ভালোভাবে থাকার জন্য কিছু কিছু খরচও করে। আমার কাছে সিগারেটের কাগজও চেয়ে নিয়েছে অনেকে। একবার ঢাকায় এক কয়েদিকে বললাম, আমাকে খোকরের কেরামতি দেখালে কাগজ দিব, নতুবা দিব না। বলল, দেখাবো আপনাকে, একটু দেরি করেন। সিপাহী একটু দূরে গেলে বমি করার ভান করলো, তাতে একটা কাঁচা টাকা বের হয়ে আসলো। বললাম, হয়েছে, আর দরকার নেই, বুঝতে পেরেছি। 1 মাস পার হয়ে গেল, আবার গোপালগঞ্জ যাবার সময় হয়েছে। আমাকে সন্ধ্যার পূর্বে গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী আর বন্দুকধারী সিপাহীরা জেলগেট থেকে নিয়ে গেল। রাতে আমাকে পুলিশ লাইনে থাকতে হলো, কারণ ভোর 5টায় ট্যাক্সি করে ভাঙায় যেতে হবে। অত ভোরে জেল থেকে কয়েকদিন নেওয়া সম্ভবপর নয়। পুলিশ লাইনের পাশে আমার এক বন্ধুর বাড়ি। তাকে খবর দিলে সে আসলো আমার সাথে দেখা করতে। অনেকক্ষণ আলাপ করলাম। সে রাজনীতি করে না, তাই কেউ কিছু বলল না। রাতে পুলিশ লাইনের ক্লাবেই ঘুমালাম। খুব ভোরে ভাঙায় রওনা করলাম। ভাঙায় যেতে কয়েক ঘন্টা সময় লাগত। 2টা ফেরি নৌকা পার হতে হতো। রাস্তাও খুব খারাপ ছিল। আমরা 2-1 আত্মীয় স্বজন উপস্থিত ছিলাম। তারাই খাবার বন্দোবস্ত করলো। লঞ্চ বেশি দেরি করবে না। আমরা লঞ্চে উঠে বসলাম। সিন্ধিয়া ঘাটে বিকালে পৌঁছালাম। রাত এখানে কাটাতে হবে। আমি বললাম, কি দরকার সিন্ধিয়া ঘাটে নেমে? চলুন মাদারীপুর যাই। সেখান থেকেই তো রাত 11টায় জাহাজ ছাড়বে। ভোর রাতে সিন্ধিয়া ঘাট থেকে ওঠা বড় কষ্টকর। সিপাহীরা আপত্তি করল না। অনেক দূর উল্টে যেতে হয়। বিকালে মাদারীপুর পৌঁছালাম। জাহাজ ঘাটেই ছিল। আমি জাহাজে উঠে সকলের খাওয়ার কথা বাটলারকে বলে দিলাম। সিপাহীরা বলল, কেন এত খরচ করবেন? ঘাটেই হোটেল, জাহাজ ছাড়তে অনেক দেরি, ওখানেই খেয়ে নেব। মাদারীপুর ঘাটে 5-6 ঘন্টা দেরি হবে। আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা খবর পেল। অনেকে আসলো। কিছু সময় আলাপ করলাম কে কেমন আছে। আমাকে অনেকগুলি মিষ্টি কিনে দিল। সকলকে খেতে দিতে বাটলারকে বললাম। রাতে 11টায় জাহাজ ছাড়লো। আমি এখন স্বাধীন মানুষ, যদিও পুলিশ পাহারায়, তবু কম কিসে? বাইরের হাওয়া তো পাচ্ছি। সকাল 8টায় হরিদাসপুর স্টেশনে নেমে নৌকায় গোপালগঞ্জ পৌঁছালাম। সঙ্গের পুলিশদের আমাকে থানায় নিয়ে যেতে বললাম, তাহলে আমাকে রেখে যেখানে হয় তারা যেতে পারবে। গোপালগঞ্জ যেয়ে দেখি থানার ঘাটে আমাদের নৌকা। আব্বা, মা, রেনু, হাসিনা ও কামালকে নিয়ে হাজির। ঘাটেই দেখা হয়ে গেল। এরাও এইমাত্র বাড়ি থেকে এসে পৌঁছেছে। গোপালগঞ্জ থেকে আমার বাড়ি 14 মাইল দূরে। 1 বৎসর পরে আজ ওদের সাথে আমার দেখা। হাসিনা আমার গলা ধরলো, আর ছাড়তে চায় না। কামাল আমার দিকে চেয়ে আছে। আমাকে চেনেও না, আর বুঝতে পারে না আমি কি। মা কাঁদল। আব্বা মাকে ধমক দিলেন এবং কাঁদতে নিষেধ করলেন। আমি থানায় আসলাম। বাড়ির সকলে আমাদের গোপালগঞ্জের বাসায় উঠল। থানায় যেয়ে দেখি এক দারোগা সাহেব বদলি হয়ে গেছেন, তার বাড়িটা খালি আছে। আমাকে থাকবার অনুমতি দিল সেই বাড়িতে। তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। প্রস্তুত হয়ে কোর্টে রওনা করলাম। এবার রাস্তায় অনেক ভিড়। বহু গ্রাম থেকে অনেক সহধর্মী ও সমর্থক আমাকে দেখতে এসেছে। কোর্টে হাজির হলাম। হাকিম সাহেব বেশি দেরি না করে সাক্ষ্য নিতে শুরু করলেন। পরের দিন আবার তারিখ রাখলেন।
আমি আমার আইনজীবীকে বললাম অনুমতি নিতে, যাতে আমার মা, আব্বা, ছেলেমেয়েরা আমার সাথে থানায় সাক্ষাৎ করতে পারে। তিনি অনুমতি দিলেন। গোপালগঞ্জের গোয়েন্দা বিভাগের কর্মচারী এবং যিনি ফরিদপুর থেকে গিয়েছিলেন তারা আমাকে বললেন, বাইরের লোক দেখা করলে অসুবিধা হবে, আপনার আব্বা, মা, স্ত্রী ও ছেলেমেয়েরা দেখা করলে কোনো অসুবিধা হবে না। আমি আমাদের কর্মী ও অন্যান্য বন্ধুদের থানায় যেতে নিষেধ করলাম, কারণ এদের বিপদে ফেলে আমার লাভ কি? কোর্টে তো দেখা হয়েছে সকলের সাথে। থানায় ফিরে এলাম এবং দারোগা সাহেবের বাড়িতে আমার মালপত্র রাখা হলো। আব্বা, মা, রেনু খবর পেয়ে সেখানে আসলেন। যে সমস্ত পুলিশ গার্ড এসেছে ফরিদপুর থেকে তারাই আমাকে পাহারা দেবে এবং মামলা শেষ হলে নিয়ে যাবে। আব্বা, মা ও ছেলেমেয়েরা কয়েক ঘন্টা রইল। কামাল কিছুতেই আমার কাছে আসলো না, দূর থেকে চেয়ে থাকে। ও বোধহয় ভাবতো এ লোকটা কে। পরের দিন সকালবেলা আবার দেখা হলো। আমি কোর্ট থেকে ফিরে আসার পরেই আমাকে রওনা করতে হলো। বিকালবেলা সকলের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে সন্ধ্যার পরে সিন্ধিয়া ঘাট পৌঁছলাম। রাত এখানে কাটাতে হবে। রাতে ডাক বাংলায় রইলাম। রাতটা ভালোভাবেই কেটেছিল। খাওয়া দাওয়া ভালো ছিল না, তবে বাড়ি থেকে কিছু খাবার দিয়ে গিয়েছিল। খুব সকালবেলা লঞ্চ ধরলাম। সিন্ধিয়া ঘাটেও কয়েকজন কর্মী দেখা করেছিল। লঞ্চ দেরি করে নাই বলে আজ সন্ধ্যার সময় ফরিদপুর পৌঁছাতে পেরেছি। আমাকে রাতেই জেলে পৌঁছে দিল। জেলে শুধু তালা আর চাবি। গেটে তালা, ওয়ার্ডে তালা, কামরায় তালা। বাইরে থেকে তালা দেওয়া ঘরে রাত কাটাতে হবে। এইভাবে মামলার জন্য ৩-৪ মাস আমাকে যাওয়া আসা করতে হলো ফরিদপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত। প্রত্যেক তারিখে আমার বাড়ির সকলের সাথে দেখা হয়েছে। ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়া আসা খুবই কষ্টকর ছিল। তাই সরকারের কাছে আমি লিখলাম, আমাকে বরিশাল বা খুলনা জেলে রাখলে গোপালগঞ্জ যাওয়ার আসার সুবিধা হতো। সোজা খুলনা বা বরিশাল থেকে জাহাজে উঠলে গোপালগঞ্জ যাওয়া যায়, কোনো জায়গায় ওঠানামা করতে হয় না। সরকার সেই মতো আদেশ দিল বরিশাল বা খুলনা আমাকে রাখতে। কর্তৃপক্ষ আমাকে খুলনা জেলায় পাঠিয়ে দিলেন। রাজবাড়ি, যশোর হয়ে খুলনা যেতে হলো। খুলনা জেলে যেয়ে আমি অবাক হয়ে গেলাম। কোনো জায়গাই নেই, একটা মাত্র দালান, তার মধ্যেই কয়েদিও ও হাজতি সকলকে একসঙ্গে রাখা হয়েছে। আমাকে কোথায় রাখবে? একটা সেল আছে, সেখানে ভীষণ প্রকৃতির কয়েদিদের রাখা হয়। জেলার সাহেব আমাকে নিয়ে গেলেন ভেতরে, বললেন, দেখুন অবস্থা, কোথায় রাখবো আপনাকে, ছোট জেল। আমি এবার রাজনৈতিক বন্দী হয়ে গেছি। সাজা আমার খাটা হয়ে গেছে। মাত্র 3 মাস জেল দিয়েছিল। অন্য কোনো রাজনৈতিক বন্দীও এই জেলে নেই। আশ্চর্য হয়ে গেলাম। কর্তৃপক্ষ আমাকে পাঠালো করে কেমন করে এখানে? বোধহয় 6টা সেল। সেলগুলির সামনে 14 ফিট দেয়াল। একদিকে ফাঁসির ঘর, অন্যদিকে 32টা পায়খানা। সমস্ত কয়েদিরা ওই পায়খানা করে ওখানেই। যে 3 থেকে 4 হাত জায়গা আছে সামনে, সেখানেও দাঁড়াবার উপায় নেই দুর্গন্ধে। খাবারেরও কোনো আলাদা ব্যবস্থা করা যাবে না, কারণ উপায় নেই। একটা সেলে আমাকে রাখা হলো, আর হাসপাতাল থেকে ভাত তরকারি দেবে, তাই খেতে হবে, রোগীরা যা খায়। বাড়ি থেকে কিছু চিড়া, মুড়ি, বিস্কুট আমাকে দিয়েছিল, তাই আমাকে খেয়ে বাঁচতে হবে। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠল। আমি জেলা সাহেবকে বললাম, আপনি লেখেন উপরে, এখানে জায়গা নাই, আমার এখানে থাকা চলবে না, আর যদি রাখতে হয় থাকার ভালো ব্যবস্থা করতে হবে। কয়েকদিনের মধ্যে আবার মামলার তারিখ। জাহাজে উঠে ঘুমিয়ে পড়লাম। ভোরে গোপালগঞ্জ পৌঁছে দেবে। এই কয়েকদিনের মধ্যে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। একদিন আমাকে জেল অফিসে ডেকে পাঠানো হলো। সিভিল সার্জনরা জেলের এক্স অফিসও সুপারিনটেন্ডেন্ট। এখন খুলনায় মোহাম্মদ হোসেন সাহেব সিভিল সার্জন। তিনি জেল পরিদর্শন করতে এসে আমার কথা শুনে আমাকে অফিসে নিয়ে যেতে বললেন। আমি যেয়ে দেখি তিনি বসে আছেন। আমাকে বসতে বললেন তার কাছে। আমি বসবার সাথে সাথে জিজ্ঞাসা করলাম, আপনি কেন জেল খাচ্ছেন? আমি উত্তরও দিলাম, ক্ষমতা দখল করার জন্য। তিনি আমার মুখের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন, তারপর বললেন, ক্ষমতা দখল করে কি করবেন? বললাম, যদি পারি দেশের জনগণের জন্য কিছু করব। ক্ষমতায় না যেয়ে কি তা করা যায়? তিনি আমাকে বললেন, বহুদিন জেলের সাথে আমার সম্পর্ক রয়েছে।
অনেক রাজবন্দীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে আলাপ হয়েছে। এভাবে কেউ আমাকে উত্তর দেয়নি যেভাবে আপনি উত্তর দিলেন। সকলেরও একই কথা, জনগণের উপকারের জন্য জেল খাটছি, দেশের খেদমত করছি, অত্যাচার সহ্য করতে পারছি না বলে প্রতিবাদ করেছি, তাই জেলে এসেছি। কিন্তু আপনি সোজা কথা বললেন, তাই আপনাকে ধন্যবাদ দিলাম। তারপরে আমার সুবিধা অসুবিধার কথা আলোচনা হলো। তিনি আমাকে বললেন যে তিনি উপরের কর্মকর্তাদের কাছে রাজবন্দীদের অসুবিধার কথা লিখেছেন, শীঘ্রই উত্তর পাবার আশা করেন। আমার অনেক কষ্ট হচ্ছে তাও বললেন। জেল অফিসের পিছনে সামান্য জায়গা ছিল, বিকালে ওখানে আমি হাঁটাচলা করতাম। জেলার সাহেব হুকুম দিয়েছিলেন। এই অন্ধকূপের মধ্যে থাকা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছিল। জানালা নাই, মাত্র একটা দরজা, তার সামনেও আবার দেয়াল দিয়ে ঘেরা। রাজশাহীর একজন সিপাহীর ডিউটি প্রায় ওখানে পড়ত। চমৎকার গান গাইত, সে আসলেই তার গান শুনতাম। আমি গোপালগঞ্জে আসলাম, মামলা চলছিল, সরকারি কর্মচারীরা সাক্ষী, সকলেই প্রায় বদলি হয়ে গেছে, আসতে হয় দূর দূর থেকে, এক একজন এক একবার আসেন। আমি জেল থেকে যাই আর সরকারি উকিল ও কোর্ট ইন্সপেক্টর ফরিদপুর থেকে আসেন, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে। বললাম কিছু ডিম কিনে দিতে, কারণ না খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে পড়েছে। 1 মাসে শরীর আমার একদম ভেঙে গিয়েছে, চোখের অবস্থা খারাপ, পেটের অবস্থা খারাপ হয়ে পড়েছে, বুকে ব্যথা অনুভব করতে শুরু করেছি। রেনু আমাকে সাবধান করলো এবং বলল, ভুলে যেও না তুমি হার্টের অসুখে ভুগেছিলে এবং চক্ষু অপারেশন হয়েছিল। ওকে বোঝাতে চেষ্টা করলাম, আর কি করা যায়। হাঁচু আমাকে মোটেই ছাড়তে চায় না, আজকাল বিদায় নেওয়ার সময় কাঁদতে শুরু করে। কামালও আমার কাছে আসে এখন, হাঁচু আব্বা বলে দেখে কামালও আব্বা বলতে শুরু করেছে। গোপালগঞ্জ থানা এলাকার মধ্যে থাকতে পারি বলে কয়েক ঘন্টা ওদের সাথে থাকতে সুযোগ পেতাম। কিছুদিন পরে দুজন সাথী পেলাম। নুরুন নবী নামে একজন রাজনৈতিক বন্দী রাজশাহী থেকে এসেছে কোর্টে হাজিরা দিতে, কারণ তার বিরুদ্ধে একটা মামলা আছে খুলনা কোর্টে। রাজশাহীতে যখন রাজবন্দীদের উপর গুলি করে তখন সে ওখানেই ছিল। গুলির আঘাতে তার একটা পা ভীষণভাবে জখম হয় এবং ডাক্তার সাহেবরা পাটা কেটে ফেলে দেয়। এখন তাকে হাঁটতে হয় এক পা। অল্প বয়স, সুন্দর চেহারা, জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু মুক্তি দেয় নাই। তার বাড়ি বর্ধমান। কিছুদিন পরে ঢাকা জেল থেকে কৃষক নেতা বিষ্ণু চ্যাটার্জি এলেন, পায়ে ডান্ডা বেরিয়ে দেওয়া অবস্থায়। তার সাজা হয়েছে একটা মামলায়, এখন একজন সাধারণ কয়েদি। আর একটা মামলা খুলনা কোর্টে আছে, তার বিচার শুরু হবে। সদা হাসি খুশি মুখ, কোনো দুঃখ নাই বলে মনে হলো। একদিন বললেন, দুঃখ তো আর কিছু নয়, এরা আমাকে ডাকাতি মামলার আসামি করলো। বিষ্ণুবাবুকে ডিভিশন দেয় নাই, তাই কয়েদির কাপড় তাকে পরে থাকতে ও কয়েদির কারখানায় খেতে হয়। নুরুন নবী সকল সময় মুখটা কালো করে থাকত, জীবনের তরে খোঁড়া হয়ে গিয়েছে এই তার দুঃখ। তার কাছ থেকে রাজশাহী জেলের অত্যাচারের করুণ কাহিনী শুনলাম। দেশ স্বাধীন হওয়ার পরেও একজন ইংরেজ কর্মচারী কি নির্দয়ভাবে গুলি চালাতে হুকুম দিয়েছিল এবং তাতে 7 জন স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক বন্দী সকলে মৃত্যুবরণ করেছেন। আর যারা বেঁচে আছে তাদের অবস্থাও শোচনীয়, কারণ এমনভাবে তাদের মারপিট করেছে যে জীবনে কিছুই করবার উপায় নেই। প্রায় 3 মাস হয়েছে খুলনা জেলে এসেছি। নিরাপত্তা আইনের বন্দীরা 6 মাস পর পর সরকার থেকে একটা করে নতুন হুকুম পেত। আমার বোধ হয় 18 মাস হয়ে গেছে। 6 মাসের ডিটেনশন অর্ডার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন অর্ডার এসে খুলনা জেলে পৌঁছায় নাই। জেল কর্তৃপক্ষ আমাকে কোনো হুকুমের উপর ভিত্তি করে জেলে রাখবে। আমি বললাম, অর্ডার যখন আসে নাই আমাকে ছেড়ে দেন। যদি আমাকে বন্দি রাখেন তবে আমি বেআইনিভাবে আটকে রাখার জন্য মামলা দায়ের করে দেব। জেল কর্তৃপক্ষ খুলনা ম্যাজিস্ট্রেট ও এসপির সাথে আলাপ করলেন। তারা জানালেন তাদের কাছেও কোনো অর্ডার নাই যে আমাকে জেলে বন্দি করে রাখতে বলতে পারেন। তবে আমার উপরে একটা প্রোডাকশন ওয়ারেন্ট ছিল গোপালগঞ্জ মামলার। কাস্টডি ওয়ারেন্ট নাই যে জেলে রাখবে। অনেক পরামর্শ করে তারা ঠিক করলেন আমাকে গোপালগঞ্জ কোর্টে পাঠিয়ে দিবে এবং রেডিওগ্রাম করবে ঢাকায়। এর মধ্যে ঢাকা থেকে অর্ডার গোপালগঞ্জে পৌঁছাতে পারবে। আমাকে জাহাজে পুলিশ পাহারায় গোপালগঞ্জ পাঠিয়ে দিল।
গোপালগঞ্জ কোর্টে আমাকে জামিন দিয়ে দিল পরের দিন। বিরাট শোভাযাত্রা করলো জনগণ আমাকে নিয়ে। বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি, রাতে বাড়ি পৌঁছাবো। আমরা গোপালগঞ্জ বাড়িতে বসে আছি। নৌকা ভাড়া করতে গিয়েছে। যখন নৌকা এসে গেছে, আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করব ঠিক করেছি, এমন সময় পুলিশ ইন্সপেক্টর ও গোয়েন্দা কর্মচারী আমার কাছে এসে বলল, একটা কথা আছে। কোনো পুলিশ তারা আনে নাই। আমার কাছে তখনও 100-এর মতো লোক ছিল। আমি উঠে একটু আলাদা হয়ে ওদের কাছে যাই। তারা আমাকে একটা কাগজ দিল, রেডিওগ্রামে অর্ডার এসেছে আমাকে আবার গ্রেফতার করতে নিরাপত্তা আইনে। আমি বললাম, ঠিক আছে চলুন। কর্মচারীরা ভদ্রতা করে বলল, আমাদের সাথে আসতে হবে না, আপনি থানায় চলে গেলেই হবে। কারণ আমাকে নিয়ে রওনা হলে একটা গোলমাল হতে পারত। আমি সকলকে ডেকে বললাম, আপনারা হইচই করবেন না, আমি মুক্তি পেলাম না। আবার হুকুম এসেছে আমাকে গ্রেফতার করতে, আমাকে থানায় যেতে হবে। এদের কোনো দোষ নাই, আমি নিজে হুকুম দেখেছি। নৌকা বিদায় করে দিতে বললাম। বাক্সে কাপড় চোপড় বই খাতা বাঁধা ছিল, সেগুলি থানায় পৌঁছে দিতে বললাম। কয়েকজন কর্মী কেঁদে দিল, আর কয়েকজন চিৎকার করে উঠল, না যেতে দেব না, তারা কেড়ে নিয়ে যাক। আমি ওদের বুঝিয়ে বললাম, তারা বুঝতে পারল। গোয়েন্দা বিভাগের অফিসার সাহেব খুবই ভদ্রলোক ছিলেন। তাকে আমি বললাম, আপনি আমার সাথে চলুন, তা না হলে ভালো দেখায় না, কোনো গোলমাল হবে না। বাড়িতে আবার লোক পাঠালাম, রাতেই লোক রওনা হয়ে গেল। আগামীকালই বোধহয় আমাকে অন্য জেলে নিয়ে যাবে, নিষেধ করে দিয়েছিলাম, কেউ যেন না আসে, আমাকে পাবে না। রাতে আবার থানায় রইলাম। থানার কর্মচারীরাও দুঃখ পেয়েছিলেন। 17-18 মাস পরে ছেড়ে দিয়েও আবার গ্রেফতার করার কারণ কি থাকতে পারে? পরের দিন লোক ফিরে এসে বলল, রাতভর সকলে জেগেছিল বাড়িতে, আমি যে কোনো সময় পৌঁছাতে পারি ভেবে। মা অনেক কেঁদেছিল, খবর পেলাম। আমার মনটাও খারাপ হলো। আমার মা, আব্বা ও ভাই বোন এবং ছেলে মেয়েদের এই দুঃখ না দিলেই পারত। আমি তো সরকারের কাছে কোনো বন্ড দিইনি। আমাকে মুক্তি দিল কেন? হুকুমনামা সময় মতো আসে নাই কেন? আমার তো কোনো দোষ ছিল না। এই ব্যবহার আমার সাথে না করলেই পারত। অনেক রাত পর্যন্ত লোকজন থানায় রইল, আমিও বসে রইলাম। ভাবলাম, অনেকদিন থাকতে হবে কারাগারে। 2 দিন গোপালগঞ্জ থানায় আমাকে থাকতে হলো। ঢাকা থেকে খবর আসে নাই আমাকে কোন জেলে নেবে। আমার শরীর খুবই খারাপ হয়ে পড়েছিল খুলনা জেলে থাকার সময়। এই ঘটনার পরে আরো একটু খারাপ হলো। 2 দিন পরে খবর এলো আমাকে ফরিদপুর জেলে নিয়ে যেতে। আমি ফরিদপুর জেলে ফিরে এলাম। আমাকে এবার রাখা হলো রাজবন্দীদের ওয়ার্ডে। এই ওয়ার্ডে 2টা কামরা। এক কামরায় 5 জন ছিল, আর এক কামরায় গোপালগঞ্জের বাবুচন্দ্র ঘোষ, মাদারীপুরের বাবু ফণী মজুমদার ও আমি। এই দুজনকে আমি পূর্ব থেকেই জানতাম। ফণী মজুমদার পূর্বে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। ইংরেজ আমলে 8 থেকে 9 বছর জেল খেটেছেন। দেশ স্বাধীন হবার পরেও রেহাই পান নাই, বিবাহ করেন নাই। তার বাবা আছেন পাকিস্তানে, পেনশন পান। ফণীবাবু দেশ ছাড়তে রাজি হন নাই বলে তিনিও দেশ ছাড়েন নাই। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে তাকে ভালোবাসতেন। কেউ কোনো বিপদে পড়লে ফণী মজুমদার হাজির হতেন। কারো বাড়িতে কেউ অসুস্থ হলে ফণী মজুমদারকে পাওয়া যেত। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সরকার যাদের কমিউনিস্ট ভাবতেন তারা আছে এক কামরায়। আমরা 3 জন কমিউনিস্ট নই, তাই আমরা আছি অন্য কামরায়। চন্দ্র ঘোষ ছিলেন একজন সমাজকর্মী, জীবনে রাজনীতি করেন নাই। মহাত্মা গান্ধীর মতো একখানা কাপড় পরতেন, একখানা কাপড় গায়ে দিতেন। শীতের সময়ও তার কোনো ব্যতিক্রম হতো না। জুতা পরতে পারতেন না, খরম পায়ে দিতেন। গোপালগঞ্জ মহকুমায় তিনি অনেক স্কুল করেছেন। কাশিয়ানী থানায় রামদিয়া গ্রামে একটা ডিগ্রি কলেজ করেছেন। অনেক খাল কেটেছেন, রাস্তা করেছেন। এই সময় কাজই তিনি করতেন। পাকিস্তান হওয়ার পরে একজন সরকারি কর্মচারী অতি উৎসাহ দেখাবার জন্য সরকারকে মিথ্যা খবর দিয়ে তাকে গ্রেফতার করায় এবং শাস্তি হয়। শহীদ সোহরাওয়ার্দী সাহেব গোপালগঞ্জে এসে 1948 সালে সেই কর্মচারীকে বলেছিলেন, চন্দ্র ঘোষের মতো মানুষকে গ্রেফতার করেও মিথ্যা মামলা দিয়ে পাকিস্তানের বদনামি করা হচ্ছে। চন্দ্র ঘোষ শাস্তি ভোগ করে আবার নিরাপত্তা বন্দী হয়েছেন। আমি গোপালগঞ্জের লোক, আমি সকল খবরই রাখতাম। মুসলিম লীগ ও পাকিস্তানের আন্দোলন আমি বেশ করেছি
এই সমস্ত এলাকায়। দেশের মুসলমান, হিন্দু সকলেই ভালোবাসত চন্দ্র ঘোষকে। তার অনেক মুসলমান ভক্তও ছিল। তফসিলি সম্প্রদায়ের হিন্দুরাই তার বেশি ভক্ত ছিল। গোপালগঞ্জের কিছু সংখ্যক তফসিলি সম্প্রদায়ের হিন্দু পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল। এমনকি কিছু সংখ্যক নমশূদ্র হিন্দু কর্মী আমাদের সাথে সিলেটে গণভোটে কাজ করেছিল। চন্দ্র ঘোষ একটা মেয়েদের হাই স্কুলও করেছিলেন। আমিও অনেক সরকারি কর্মচারীকে বলেছিলাম এ ভদ্রলোকে অত্যাচার না করতে, কারণ তিনি কোনো রাজনীতি করেন নাই। সমাজের অনেক কাজ হবে তার মতো নিঃস্বার্থ ত্যাগী সমাজসেবক দিয়ে। দেশ স্বাধীন হয়েছে, এদের ব্যবহার করা দরকার। কি কার কথা শুনে? সরকারকে খবর দেওয়া হয়েছিল হিন্দুরা আইন মানছে না, হিন্দুস্থানের পতাকা তুলেছে। চন্দ্র ঘোষ এদের নেতা। শীঘ্রই আরো আর্ম পুলিশ পাঠাও, আরো কত কি খোদা জানে। কিন্তু আমি জানি সম্পূর্ণ মিথ্যা কথা। গোপালগঞ্জে মুসলমানদেরও শক্তি কম ছিল না। সেরকম হলে মুসলমানরা নিশ্চয়ই বাধা দিত। যদি এই সমস্ত অন্যায় করত, সাম্প্রতিক দাঙ্গাও বেঁধে যেত। তেমন কোনো কিছুই হয় নাই। চন্দ্র ঘোষের গ্রেফতারে হিন্দুরা ভয় পেয়েছিল। বর্ণ হিন্দুরা পশ্চিমবঙ্গের দিকে রওনা করতে শুরু করেছে। যা সামান্য কিছু আছে তাও আবার যাবার জন্য প্রস্তুত। তাকে গ্রেফতারের একমাত্র কারণ ছিল সরকারকে দেখানো, দেখো আমি কিভাবে রাজদ্রোহী কাজ দমন করলাম, পাকিস্তানকে রক্ষা করলাম, ইত্যাদি ইত্যাদি।